সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ভৌত রসায়ন 4 এর অন্তর্গত কোয়ান্টাম কেমিস্ট্রির তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। সনাতন বলবিদ্যায় কোয়ান্টাম কেমিস্ট্রির ব্যর্থতার ধারাবাহিকতা নিয়ে পড়ছি। আজকে আমাদের তৃতীয় লেকচার। আজকে আমরা পড়ব তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতাও এমন একটা টপিক যেখানে সনাতন বলবিদ্যা দারুণভাবে ব্যর্থ হয়, এবং শুধু সনাতন বলবিদ্যায় ব্যর্থ হয় না, এটা কোয়ান্টাম বলবিদ্যার উপর নির্ভর করে আইনস্টাইন তত্ত্ব এটা তাপ ধারণ ক্ষমতা ব্যাখ্যায় ব্যর্থ হয়। পরবর্তীতে ডিবাই এই কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার সঠিক একটা ব্যাখ্যা দেন। তাহলে আজকে আমরা যে তাপ ধারণ ক্ষমতার উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বলতে কি বুঝি, তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত ডুলং-পেটিট সূত্র, সনাতন বলবিদ্যায় ডুলং-পেটিট সূত্রের ব্যাখ্যা, ডুলং-পেটিট সূত্রের ব্যর্থতা, সনাতন বলবিদ্যার সীমাবদ্ধতা নিয়ে আমরা আলোচনা করব। কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা আইনস্টাইনের তত্ত্ব আমরা আলোচনা করব। তাপ ধারণ ক্ষমতার ব্যাখ্যায় আইনস্টাইন তত্ত্বের ব্যর্থতা নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার ডিবাই তত্ত্ব নিয়ে আলোচনা করব। এরপরে সবশেষে আমরা কি করব, কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতায় ডিবাই তত্ত্ব কিভাবে সফল হলো সেটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি বলতে কি বুঝি, আমাদের সংজ্ঞাটা জানা দরকার। কোন সিস্টেমের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই সিস্টেমের তাপ ধারণ ক্ষমতা বলে। অর্থাৎ যে কোনো একটা সিস্টেমের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, ওটাই হবে আমাদের তাপ ধারণ ক্ষমতা। কোন পদার্থের 1 গ্রাম ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে। তাহলে আমরা যদি এখন সুনির্দিষ্ট করে বলি কোনো সিস্টেমের না জায়গায়, সেটা কি 1 গ্রাম ভরের কোনো পদার্থের 1 গ্রাম ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তাহলে তাকে ওই পদার্থের কি বলবো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আবার কোনো পদার্থের 1 মোল ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার হিট ক্যাপাসিটি বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। আমাদের আজকের আলোচনায় মূলত এই মোলার হিট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব। তবে এখানে বলে রাখি, এই মোলার হিট ক্যাপাসিটি দুই ধরনের হয়। একটা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর একটা হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। মোলার তাপ ধারণ ক্ষমতা পরিমাপ করা হয় দুই ভাবে, যা বলছিলাম। একটি হলো স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, যাকে সিভি বলে, এবং অন্যটি হলো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, সিপি। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিকে সংজ্ঞায়িত করা হয় এভাবে: তাপমাত্রার সাপেক্ষে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের হার ওই সিস্টেমের স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি, সিভি ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল টি অ্যাট ভি। আবার স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি কে সংজ্ঞায়িত করা হয় এইভাবে: তাপমাত্রার সাপেক্ষে কোনো সিস্টেমের এনথালপির পরিবর্তনের হার ওই সিস্টেমের স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতার সমান। অর্থাৎ কি বলতে পারি, সিপি সমান ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি অ্যাট পি। অ্যাট পি বলতে স্থির চাপে বোঝাচ্ছে, আর এইচ হচ্ছে কি এনথালপি। তাহলে এনথালপির কে কার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে যে এনথালপির পরিবর্তন সেটাই হবে কি স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা সম্বলিত ডুলং-পেটিট সূত্রটা আমরা এখন একটু দেখব। 19 শতকের শুরুর দিকে দুজন ফরাসি পদার্থবিদ পিয়েরে লুইস ডুলং ও অ্যালেক্সিস তেরেসে পেতিট বেশ কিছু এক পরমাণু কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করেন এবং প্রস্তাব করেন সকল এক পরমাণু কঠিন পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা সমান, যা প্রায় 25 জুল পার কেলভিন এর সমান। এটা ডুলং-পেটিট পরীক্ষা করেছিলেন আসলে এক পরমাণু কঠিন পদার্থ, অর্থাৎ সকল ধাতব কিছু ধাতব পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা তিনি নির্ণয় করেছিলেন। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করেছিলেন, যার মান সকল দেখলেন যে কি সকল পদার্থেরই একই রকম। সেই মানটা কি 25 জুল পার কেলভিন। বোল্টজম্যান গতিতত্ত্বের উপর ভিত্তি করে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার সমীকরণ উপপাদন করেন। তাহলে কি তাপ ধারণ ক্ষমতার সমীকরণ উপপাদন করেন কে, বোল্টজম্যান। কার উপর ভিত্তি করে, গতিতত্ত্বের উপর ভিত্তি করে। তিনি প্রস্তাব করেন সকল আদর্শ কঠিন পদার্থের পরমাণুসমূহ তাদের নিজ সাম্যাবস্থায় বিদ্যমান থেকে কম্পিত হয়, কিন্তু পরমাণুসমূহের মধ্যে কোনো প্রকার মিথস্ক্রিয় থাকে না। অর্থাৎ পরমাণুসমূহের মধ্যে পারমাণবিক কোনো ক্রিয়া প্রতিক্রিয়া থাকে না। এটা ভুল কথা। ক্রিয়া প্রতিক্রিয়া যদি না থাকে তাহলে কঠিনের মধ্যে শব্দ কিভাবে চলে? শব্দ আবার শুধু চলেই না, 3 মাধ্যমের মধ্যে কঠিন পদার্থে সবচাইতে বেশি শব্দ চলাচল করে, তাহলে মিথস্ক্রিয়া ঘটে। এটা তার অ্যাজাম্পশন ভুল ছিল। কঠিন পদার্থে তাপ দিলে পরমাণুসমূহের কম্পন সৃষ্টি হবে, এটা হচ্ছে সঠিক কথা।
কঠিন পদার্থের মধ্যে পরমাণু সমান নির্দিষ্ট সাম্যাবস্থা থেকে স্পন্দিত হলে যে কোনো একটি পরমাণুর শক্তি হবে E = গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে আমরা যে কোনো একটি পরমাণুর কথা চিন্তা করব আগে, তারপরে আমরা n সংখ্যক পরমাণু অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে তাকে গুণ করে দিব, তাহলে আমরা 1 মোলে পেয়ে যাব। তাহলে একটি পরমাণুর শক্তি সমান যে কোনো একদিকে যদি আমরা বলি সেটা কি গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতিশক্তি সমান হাফ mv স্কয়ার, আর বিভব শক্তিকে যদি vr দ্বারা নির্দেশ করি তাহলে vr। আবার যেহেতু একটি পরমাণুর কম্পন সমূহ একটা সরলসন্ধিত স্পন্দকের মতো আদর্শ স্প্রিং এর গতির সাথে মিলে যায়, তাহলে এই vr এর মান লেখা যায় হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তার মানে এইটাকে যদি আমরা উপর নিচে m দ্বারা গুণ করি তাহলে m স্কয়ার v স্কয়ার ডিভাইডেড টুয়াইস m প্লাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে সমান কি লেখা যায়, এটাকে সরল যদি করে দিই তাহলে কি লেখা যায়, পি স্কয়ার ডিভাইডেড, এখান থেকে কি লেখা যায় পি স্কয়ার ডিভাইডেড টুয়াইস m প্লাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ আমরা দিলাম, যেখানে m হলো পরমাণুর ভর, ওমেগা হলো স্পন্দনের কম্পাঙ্ক এবং x হলো সাম্য অবস্থা হতে যে কোনো একদিকে পরমাণুর অতিক্রান্ত দূরত্ব। যেহেতু স্প্রিং এর ন্যায় কাজ করবে তাহলে সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে এর দূরত্বটাকে আমরা x ধরলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, তাপ দিলে এরা কি করবে, কম্পন সৃষ্টি হবে। তাহলে কি হবে, কম্পনের ফলে একটা তরঙ্গ প্রবাহিত হবে। আবার মোট শক্তি সমান প্রতিটি পরমাণুর স্বাতন্ত্র মাত্রা গুণন গড় শক্তি। কোনো পরমাণুর গড় শক্তিকে যদি প্রতিটি পরমাণুর স্বাতন্ত্র মাত্রা দিয়ে গুণ করি তাহলে তার মোট শক্তি পাওয়া যায়। তাহলে E = লেখা যায় n, যেটা n হচ্ছে স্বাতন্ত্র মাত্রা আর E হচ্ছে গড় শক্তি। তাহলে E = টোটাল শক্তি যদি E হয় তাহলে E = n * E বার। এটা গড় শক্তি, এটা স্বাতন্ত্র মাত্রা, এটা হচ্ছে মোট শক্তি। সনাতন বলবিদ্যা অনুযায়ী T তাপমাত্রায় E হতে E + d শক্তি পরিসরে স্পন্দনরত পরমাণুর সংখ্যা dn, স্পন্দনরত পরমাণুর সংখ্যাকে যদি dn বলি, সেই dnটা এক্সপোনেনশিয়াল মাইনাস e ডিভাইডেড বাই kt এর সমানুপাতিক। এটা সনাতন বলবিদ্যা অনুসারে পাওয়া যায়। অর্থাৎ dnটা কার প্রপোর্শনাল হবে, এটার প্রপোর্শনাল হবে। তাহলে আমরা লিখতে পারি dn is proportional e exponential minus e divided by kt। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি কনস্ট্যান্ট আসবে। এখন যেহেতু এটা ডিফারেনশিয়াল ফর্মে আছে তাহলে কনস্ট্যান্টকে আমরা উঠাই দিব। তো তার আগে আমরা এটাকে সরলীকরণ করি, সিম্পলিফাই করি। ই এর মান যদি বসাই দিই তাহলে কি দাঁড়াচ্ছে, পি স্কয়ার ডিভাইডেড টুয়াইস m প্লাস হাফ m ওমেগা নট স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে নিচে আছে কি কেটি, এটাকে আরো সরলীকরণ যদি করি তাহলে পি স্কয়ার প্লাস m স্কয়ার ওমেগা নট স্কয়ার x স্কয়ার। কারণ কি এই m আর m যে m স্কয়ার হবে, আর নিচে কি থাকবে ট্রাইস m আসবে আর এই কেটি, তাহলে ট্রাইস m কেটি। এখান থেকে সিম্পলিফাই করলে এটা হয়। তাহলে এটাকে যদি আরো সিম্পলিফাই করি এক্সপোনেনশিয়ালের নিয়ম অনুযায়ী, লগারিদমের নিয়ম অনুযায়ী যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে dn সমান লিখতে পারি এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই ট্রাইস m কেটি ইনটু এক্সপোনেনশিয়াল মাইনাস m ওমেগা নট স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই ট্রাইস কেটি। এখান থেকে আনতে গেলে এখানে পি স্কয়ার ডিভাইডেড বাই ট্রাইস m কেটি হচ্ছে, আর এখানে m স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার ডিভাইডেড ট্রাইস m কেটি। তাহলে এখানকার একটা m আর এখানকার একটা m কেটে গিয়ে শুধু m থাকে। এখন যেহেতু এই কনস্ট্যান্ট উঠাই দিব আমরা, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মে আছে, তাহলে এই কনস্ট্যান্ট উঠিয়ে দিয়ে আমরা চলক, দুটি চলক p এবং x এর সাপেক্ষে একে ডিফারেনশিয়াল ফর্মে লিখতে পারি tpx dx। এইভাবে আমরা লিখতে পারি। স্পন্দনরত প্রতিটি পরমাণুর গড় শক্তি, আবার গড় শক্তি ই বার সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ একদম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারণ কি পরমাণু যখন স্পন্দনরত থাকবে তখন হচ্ছে এ ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত যাবে, ঋণাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে সীমা কি হবে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে তার শক্তি কি হলো ই ডিএন ডিভাইডেড বাই ডিএন। এটা 4 নম্বর সমীকরণ দিলাম। ই এবং ডিএন এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 4 নম্বর সমীকরণে ই এর মান এবং ডিএন এর মান আমরা বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি ই বার সমান ইন্টিগ্রেশন পি ইন্টিগ্রেশন এক্স পি স্কয়ার ডিভাইডেড টুয়াইস এম প্লাস হাফ এম ওমেগা নট স্কয়ার এক্স স্কয়ার। এটা ই এর মান, আর এটা হচ্ছে কি ডিএন এর মান। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এটা ডিএন এর মান। তাহলে ডিভাইডেড বাই কি ডিএন, তাহলে এই মানটাই হবে এখানে।
তাহলে আমরা বসাই দিলাম। এখন এটাকে আমরা পি চলককে একদিকে করব আর এক্স চলককে আর একদিকে করব। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা এখানে এই ইন্টিগ্রেশন বাদ দিয়ে সীমা লিখব, সর্বোচ্চ সীমা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড টুয়াইস এম কেটি ডিপিএক্স। আর এই ডিপিএক্সটাকে এদিকে নিয়ে আসলাম, প্লাস এখানেও তাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হাফ এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস কেটি ডিএক্স। আর এখানকার ডিএক্স ফর্মটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে ঠিক সরল করলে আবার এটাই পাওয়া যায়। তার মানে কি আমি জাস্ট ভেঙেছি, এটাকে ভেঙেছি সরল করার জন্য। এখন স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ইকুয়েশন হতে আমরা জানি, ইন্টিগ্রালের সূত্র থেকে আমরা জানি যদি সীমা শূন্য হতে প্লাস ইনফিনিটি হয়, কেন আমরা শূন্য থেকে ইনফিনিটি নিব? প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন করা অত্যধিক জটিল কাজ। তাহলে আমরা যদি শূন্য থেকে সাম্য অবস্থা থেকে পজিটিভ দিকে আমরা করি, ইন্টিগ্রেশন করি, যে মান পাবো তাকে দুই দিকে করলে নেগেটিভ দিকেও পেয়ে যাব, কারণ এটা প্লাস ইনফিনিটির দিকে যে পরিমাণ মান হবে মাইনাস ইনফিনিটির দিকে সেই পরিমাণ মান হবে। তাহলে আমরা সহজভাবে কাজটি করার জন্য কি করব, ইনফিনিটি প্লাস ইনফিনিটি থেকে শূন্য থেকে করব। এটা এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু রুট অল ওভার পাই ডিভাইডেড বাই এ। আর কীভাবে? প্লাস ইনফিনিটি থেকে শূন্য এই সীমার মধ্যে এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স এই ফর্মে যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো 1/4 ইন্টু রুট অল ওভার পাই বাই এ কিউব। এটা হচ্ছে সূত্র আমাদের। এই যে এটা যদি স্প্রিং হয়, এটা যদি সাম্য অবস্থা হয়, তাহলে এদিকে যদি প্লাস ইনফিনিটি হয়, এদিকে মাইনাস ইনফিনিটি, আমরা এখান থেকে শুধু যদি প্লাস ইনফিনিটির দিকে চিন্তা করি তাহলে এটা আমাদের এই সমীকরণ, এই দুটা পাবো। কিন্তু যদি এটা তো প্লাস ইনফিনিটির দিকে যত দিক যাবে মাইনাস ইনফিনিটির দিকেও ততটুকুই থাকবে। তাহলে এই মানটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে ফেলি তাহলে এখানে আমরা সীমা লিখতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওটাই আমরা একটু দেখবো যে কি এটা সাম্য অবস্থা, এদিকে প্লাস ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি উভয় অংশ সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এই যদি প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি লিখি তাহলে আগের সমীকরণ এখানে 2 দ্বারা গুণ করতে হবে। একইভাবে পরের সমীকরণ যদি প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি নিই তাহলে 2 দ্বারা গুণ করা যাবে। জাস্ট আগের সমীকরণে জাস্ট 2 দ্বারা আমি গুণ করেছি, কারণ কি এদিকের মানটা আর এদিকের মানটা সমান। সুতরাং 5 নম্বর সমীকরণ হতে পাই, 5 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি, ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি হতে মাইনাস ইনফিনিটি পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম কেটি ডিপিএক্স ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল প্লাস ইনফিনিটি হতে মাইনাস ইনফিনিটি এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড টুয়াইস এম কেটি ডিপিএক্স। এটা 5 নম্বর সমীকরণের একটা অংশকে আগে ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশন করব, তারপরে দ্বিতীয় অংশটা করব, দুটাকে যোগ করে দেব, তাহলে তো 5 নম্বর সমীকরণ আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে 5 নম্বর সমীকরণের এটা একটা অংশ। এখানে যদি 1/টুয়াইস এম করি তাহলে পি স্কোয়ার ইন্টু এক্সপোনেনশিয়াল পি স্কোয়ার ডিভাইড টুয়াইস এম কেটি, যা একটি সূত্রে পড়েছে। সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এটা একটা সূত্র পড়েছে, এটা একটা সূত্র পড়েছে, তাহলে 2 ইন্টু 1/টুয়াইস এম ইন্টু এটা হচ্ছে এই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হওয়ার কারণে আমরা 2 দ্বারা গুণ করলাম, 1/টুয়াইস এম এখানে আছে, আর সূত্রের 1/4 ইন্টু পাই বাই এ কিউব হবে, কিন্তু এর জায়গায় আমাদের কি হবে টুয়াইস এম কেটি, তাহলে টুয়াইস এম কেটি বসালাম। আর এখানে এই যে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির কারণে 2 নিলাম, সূত্রের হাফ, আর পাই বাই এ হবে, এখানে পাই বাই এ সমান 1/টুয়াইস এম কেটি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে 1/8m ইন্টু রুট অল ওভার পাই ইন্টু টুয়াইস এম কেটি কিউব ডিভাইডেড বাই হাফ ইন্টু রুট অল ওভার পাই টুয়াইস এম কেটি। তাহলে আরও যদি সিম্পলিফাই করি 1/4m ইন্টু রুট অল ওভার পাই টুয়াইস এম কেটি কিউব ডিভাইডেড বাই পাই টুয়াইস এম কেটি। এই পাই কেটে যায়, আর টুয়াইস এম কেটি একটা কেটে গিয়ে এখানে হয় স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো এই স্কোয়ার আর এই রুট কেটে যায়, তাহলে কি রুট উঠে গেল, তাহলে টুয়াইস এম কেটি ডিভাইডেড বাই 4m। তাহলে এখান থেকে 2 কেটে গেলে হাফ আসে, এম কেটে যায়, তাহলে হাফ কেটি। তাহলে 5 নম্বর সমীকরণের একটা অংশ আমরা পাচ্ছি হাফ কেটি। একইভাবে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করি, হুবহু একই রকম, ওখানে ছিল হাফ এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড টুয়াইস কেটি ডিপিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার টুয়াইস কেটি ডিএক্স।
এই অংশটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখানে আমরা হাফ এম কে বাইরে নিয়ে আসবো, হাফ এম বাইরে আসলো, তাহলে একটা সূত্রে পড়েছে, আর এটা তো আগে থেকেই সূত্রে পড়ে আছে। এখানে এই সীমার কারণে আমি 2 নিলাম, m/2 এখানে ছিল, তাহলে m/2 থাকলো, সূত্রের 1/4 আর π/a³ যেহেতু হবে, এখানে a হচ্ছে m/2kt এর মান, তাহলে এখানে এটা আছে সীমার কারণে হলো, এটা সূত্রের হাফ আসলো, আর π/a মানে m/2kt। তাহলে এটাকে একদম আগের মতো একেবারে হুবহু আগের মতো যদি আমরা করি, তাহলে সব কেটে কুটে গিয়ে আমাদের থাকে হাফ কেটি। তাহলে দুটা অংশেরই মান পাচ্ছি হাফ কেটি। সুতরাং 5 নম্বর সমীকরণ উক্ত 2 মান বসিয়ে পাই, দুটা মানই যদি বসিয়ে পাই, হাফ কেটি প্লাস হাফ কেটি ইকুয়াল টু কেটি। প্রতিটি পরমাণু 3টি অক্ষ বরাবর স্পন্দিত হতে পারে, অর্থাৎ এটা আমরা এক অক্ষ বরাবর ধরেছিলাম, এক্স অক্ষ বরাবর ধরেছিলাম, কিন্তু প্রতিটি পরমাণু 3টি অক্ষ বরাবরই তো স্পন্দিত হতে পারে। তাহলে একটি পরমাণুর স্বাতন্ত্র্য মাত্রা হবে কি 3 হবে, তাহলে মোট শক্তি হবে কি স্বাতন্ত্র্য মাত্রা গুণন হচ্ছে গড় শক্তি, তাহলে আমরা কি অতএব একটি পরমাণু মোট শক্তি হবে 3 কেটি। একটি পরমাণুর সকল স্বাতন্ত্র্য মাত্রা বরাবর শক্তি হচ্ছে কি 3 কেটি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান কি হবে, কোনো পদার্থে 1 মোল যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যার n এ সমান সংখ্যক পরমাণু থাকে, সেহেতু 1 মোল পদার্থে বিদ্যমান পরমাণু হিসেবে মোট শক্তি সমান ইউর সমান আমরা লিখতে পারি 3NaKT = 3RT, কারণ কি R = NaK, তাহলে 3RT লিখতে পারি। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি CV = du/dt/v, v স্থির, তাহলে এটাকে সমাকলন করলে এক্স্যাক্টলি হয় 3R। আর এর মান যদি বসাই দিই 25 জুল পার কেলভিন, যা ডুলং-পেটিট সূত্রের সাথে মিলে যাচ্ছে। ডুলং-পেটিট সূত্রে ব্যর্থতা সনাতন বলবিদ্যার সীমাবদ্ধতা। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এটা পরিষ্কার হয়ে যায় যে নিম্ন তাপমাত্রায় ডুলং-পেটিট সূত্র প্রযোজ্য নয়। ডুলং-পেটিট যখন এক পরমাণু কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করছিলেন, তখন প্রযুক্তি অত উন্নত ছিল না, নিম্ন তাপমাত্রায় তাপ ধারণ ক্ষমতা নির্ণয়ের কোনো সুযোগ ছিল না। তাই তিনি উচ্চ তাপমাত্রায় সকল পদার্থে যেহেতু একই রকম পেয়েছিলেন, তিনি তার সূত্রটি দিয়েছিলেন যে সকল এক পরমাণু কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা কি 25 জুল পার কেলভিন। কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নিম্ন তাপমাত্রায় যখন কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা কিংবা অন্যান্য পদার্থের তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করার সুযোগ সৃষ্টি হলো, তখন দেখা গেল ডুলং-পেটিট সূত্র প্রযোজ্য নয়, ব্যর্থ। নিম্ন তাপমাত্রায় দেখা যায় সকল ধাতুর মোলার তাপ ধারণ ক্ষমতা 3R হতে অনেক কম, এবং মোলার তাপ ধারণ ক্ষমতার মান 0 হয় যখন T টেন্ডস টু 0, অর্থাৎ তাপমাত্রা শূন্যের দিকে গেলে মোলার তাপ ধারণ ক্ষমতাও 0 হয়ে যায়। এই যে আমরা প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে একবারে প্র্যাকটিক্যাল থেকে প্রাপ্ত। কপার, লেড হচ্ছে সিলিকন, ডায়মন্ড, এদের উচ্চ তাপমাত্রায় যে ডুলং-পেটিট সূত্র 25 লেডের কপার প্রায় 25-এর কাছাকাছি, কিন্তু তাপমাত্রা কমার সাথে সাথে কি হচ্ছে, এটা শূন্যের দিকে যাচ্ছে, তাহলে ডুলং-পেটিট সূত্র ব্যর্থ। সেই সাথে সনাতন বলবিদ্যাও ব্যর্থ। কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার আইনস্টাইনের তত্ত্ব। কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার ব্যাখ্যায় আইনস্টাইন প্রস্তাব করেন কঠিন পদার্থের প্রতিটি পরমাণু একটি স্বাধীন সরল দোলকের ন্যায় আচরণ করে, যারা সাম্য অবস্থায় বিদ্যমান থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে আন্দোলিত হয়, অর্থাৎ সকল পরমাণু একই কম্পাঙ্কে স্পন্দিত হয়। আইনস্টাইনের এই সকল পরমাণুর একই কম্পাঙ্কে কম্পিত হওয়ার ধারণাটি ভুল ছিল, পরবর্তীতে আমরা দেখব। তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রস্তাব করেন ত্রিমাত্রিক ব্যবস্থার যে কোনো একদিকে পরমাণুসমূহের দোলনের ফলে সৃষ্ট শক্তি এপসাইলন n = nhν, যেখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে এই যে তিনি কি করলেন, এই সকল পরমাণুর কম্পাঙ্ক একই রকম ধরলেন এবং তার শক্তি হবে এপসাইলন n = nhν। কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তিনি এটা বলেন। বোলটজম্যান-বল্টন সূত্র হতে আমরা জানি n-তম শক্তি স্তরে বিদ্যমান পরমাণুর সংখ্যা হবে n সাবস্ক্রিপ্ট n = n0 exponential minus epsilon n divided by kt = n0 epsilon n hν divided by kt। এটা বোলটজম্যান ডিস্ট্রিবিউশন সূত্র থেকে আমরা পাই, যেখানে n0 হলো শূন্য শক্তি সম্পন্ন পরমাণুর সংখ্যা, অর্থাৎ যাদের শক্তি শূন্য তাদের পরমাণুর সংখ্যা হচ্ছে n0। তাহলে মোট পরমাণুর সংখ্যা কি লিখতে পারি, n0 + n1 + n2 + n3 ... তাহলে
n equal to n naught plus n naught e to the power h nu kt plus n naught e to the power twice h nu kt plus n naught e to the power 3h nu divided by kt। কারণ কি এদের শক্তি যেহেতু n এর মানের উপর নির্ভর করে, তাহলে n equal to 0 যেটা সেটা আমরা বসালাম না শক্তি, কিন্তু n1 এর সাথে আমাদের কি করতে হবে, n1 এর শক্তি যোগ করতে হবে। তাহলে n এর মান 1 এখানে, n এর মান 2 এখানে 3, এইভাবে চলবে। তাহলে এটাকে একটা সিরিজ হয়েছে। আমরা সামেশন n নট সামেশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস n h নিউ ডিভাইডেড বাই kt এই আকারে আমরা লিখতে পারি। সুতরাং একটি অক্ষ বরাবর পরমাণু সমূহের মোট শক্তি হবে, একটি অক্ষ বরাবর পরমাণু সমূহের মোট শক্তি আমরা যদি হিসাব করি তাহলে কি হবে, E equal to epsilon naught n naught plus E1 epsilon 1 n1 plus epsilon 2 n2 plus epsilon 3 n3 এইভাবে। তাহলে E সমান এটার মান তো 0, শক্তির মান 0, তার মানে এটা গুণ করলে 0। তারপরে এখানে h nu n1 plus h twice h nu n2 3h nu n2 এইভাবে চলবে। তাহলে এটা শূন্য আসলো, h nu n naught e to the power h nu divided kt, n1 এর মান বসাই দিলাম। এখানে twice h nu n naught e to the power twice h nu divided kt, n2 এর মান বসাই দিলাম, একইভাবে n3 এর মান বসাই দিয়ে এভাবে। তাহলে এটাও একটা কি হয়েছে, সিরিজ হয়েছে। তাহলে n naught summation nh nu e to the power minus nh nu divided by kt। তাহলে আমরা দুটা সমীকরণ পেলাম। অতএব গড় শক্তি আমরা কি লিখতে পারি, গড় শক্তি E বার ইকুয়াল টু E ডিভাইডেড বাই n। তাহলে E এর মান হচ্ছে এটা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আর n এর মান হচ্ছে এটা। তাহলে আমরা n নট কেটে যাই, তাহলে কি দাঁড়ায়, h নিউ সামেশন n e টু দি পাওয়ার মাইনাস nh নিউ ডিভাইডেড বাই kt, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস nh নিউ ডিভাইডেড বাই kt। ধরি y equal to exponential minus h nu divided by kt। সুতরাং y to the power n সমান e to the power minus n h nu by kt। তাহলে এটা বলা যায়, এটা y সমান এটা ধরলে yn সমান এটা লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, e বার সমান লিখতে পারি h nu n সামেশন n e minus n h nu divided by kt, আর এখানে লিখতে পারি e to the power minus n h nu divided by kt। তাহলে এটা সমান সমান কি লেখা যায়, এখানে লেখা যায় এখানে পরিবর্তে n y টু দি পাওয়ার n লেখা যায়, আর এখানে লেখা যায় y টু দি পাওয়ার n। তাহলে এটা আমাদের একটা সূত্রে পড়ে গেছে। সূত্র অনুযায়ী পড়লে h নিউ ইন্টু y ইন্টু 1 প্লাস টুয়াইস y প্লাস 3y স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা একটা সিরিজ। আর এটা হচ্ছে 1 প্লাস y স্কোয়ার প্লাস y কিউব ডট ডট ডট। এখন এখান থেকে আমরা লিখতে পারি h নিউ ইন্টু y ডিভাইডেড বাই 1 মাইনাস y স্কোয়ার, এটাকে লেখা যায় এইভাবে, আর এটাকে লেখা যায় 1 বাই y 1 মাইনাস y। তাহলে আমরা যদি সিম্পলিফাই করে দিই h নিউ ইন্টু y ইন্টু 1 মাইনাস y ডিভাইডেড বাই 1 মাইনাস y হোল স্কোয়ার, তাহলে এখানকার একটা 1 মাইনাস y কেটে যায়, এখানে কেটে যায়। তাহলে e বার সমান লেখা যায় h নিউ ইন্টু y ডিভাইডেড বাই 1 মাইনাস y। তাহলে h নিউ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস h নিউ ডিভাইডেড বাই kt ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h নিউ ডিভাইডেড বাই kt। y এর মান আমরা এবার বসাই দিলাম। আমরা এখানে যদি উপর এবং নিচে e টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই kt দ্বারা গুণ করে দিই উপর এবং নিচে, তাহলে কি দাঁড়াচ্ছে h নিউ ইনটু e টু দি পাওয়ার মাইনাস h নিউ ডিভাইডেড বাই kt ইনটু e টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই kt। তাহলে নিচে থাকলো কি e টু দি পাওয়ার h নিউ kt ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h নিউ kt। তাহলে এটা কেটে 1 হয়, ই টু দি পাওয়ার এটা যোগ এটা, তাহলে কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার শূন্য মানে কি 1, তাহলে কি শুধু h নিউ থাকছে। আর এখানে ই টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই kt, আর এখানেও একই নিয়মে এটা ই টু দি পাওয়ার শূন্য হবে, তাহলে ই টু দি পাওয়ার শূন্য মানে 1। তাহলে আমরা এটা পেলাম। প্রতিটি পরমাণুর স্বাতন্ত্র মাত্রা 3 এবং অ্যাভোগাড্রোর সংখ্যা n এর দ্বারা গড় শক্তিকে গুণ করলে 1 মোল কঠিন পদার্থের বিদ্যমান পরমাণু সমূহের মোট শক্তি সমীকরণ দাঁড়ায়। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, ইউ সমান কি পাবো, 3na h নিউ ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1, এটা আমরা পাচ্ছি। সমীকরণটিকে যদি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে কি থাকবে, আয়তন স্থির থাকবে, তাহলে cv ইকুয়াল টু del u divided del t and v equal to 3 r f square। এই f square সমান theta e divided by t into e to the power theta e divided by twice t
ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার থিটা ই ডিভাইডেড বাই টি মাইনাস 1। এটা থিটা ই কে বলা হয় থিটা ই সমান এইচ নিউ ডিভাইডেড বাই কে। আইনস্টাইন তাপমাত্রা থিটা ই এইচ নিউ বাই কে তে বলা যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে দোলনের কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। থিটা ই সমান এইচ নিউ বাই কে যেহেতু, তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি পেলে দোলনের কম্পাঙ্কও বৃদ্ধি পাবে। আগের সমীকরণের সাথে আমরা মিলিয়ে যদি বলি তাহলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। উচ্চ তাপমাত্রায় যখন টি ইজ মাস মাস গ্রেটার দেন থিটা ই, তখন এফ সমীকরণ এক্সপোনেনশিয়াল অংশকে সম্প্রসারণ করে লেখা যায় 1 প্লাস থিটা ই ডিভাইডেড বাই টি প্লাস ডট ডট ডট, এটা লেখা যায়। এখন হায়ার টার্মগুলোকে যদি আমরা উপেক্ষা করি, নেগলেক্ট করি, তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো এফ সমান থিটা ই ডিভাইডেড বাই টি ইন্টু 1 প্লাস থিটা ই ডিভাইডেড বাই টোয়াইস টি প্লাস ডট ডট ডট, এই আমরা ইলাবোরেশন করার পরে তাহলে 1 প্লাস থিটা ই ডিভাইডেড টি ডট 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 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস এই 1 আর এই 1 কেটে যায়, কেটে গেলে এই থিটা ই বাই টি আর এই থিটা ই কেটে যায়, তাহলে থাকে 1 প্লাস থিটা ই ডিভাইডেড টোয়াইস টি, কিন্তু এটা হায়ার টার্ম। তাহলে এটাকে আমরা যদি উপেক্ষা করি তাহলে শুধু পাই 1। তাহলে কি উচ্চ তাপমাত্রায় এফ এর মান 1, তার মানে কি হলো, তার মানে এফ এর মান সিভি সমীকরণে বসিয়ে পাই সিভি ইকুয়াল টু 3R, যা সনাতন বলবিদ্যায় প্রাপ্ত উচ্চ তাপমাত্রায় কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার সমান। অর্থাৎ আইনস্টাইন সূত্র উচ্চ তাপমাত্রায় আমাদের কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতাকে ব্যাখ্যা করছে। আবার নিম্ন তাপমাত্রায় যখন টি ইজ মাস মাস লেস দেন থিটা ই, তখন লেখা যায় কি লেখা যায়, এফ ইজ নিয়ারলি ইকুয়াল টু থিটা ই ডিভাইডেড বাই টি ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই ডিভাইডেড বাই টোয়াইস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার থিটা ই ডিভাইডেড বাই টি সমান সমান আমাদের লেখা যায় থিটা ই ডিভাইডেড বাই টি ইন্টু ই টু দি পাওয়ার থিটা ই ডিভাইডেড বাই টোয়াইস টি, এটা লেখা যায়। এখন দেখা যাচ্ছে নিম্ন তাপমাত্রায় ওই সমীকরণে যদি আমরা দেখি 1/t অসীম মান প্রাপ্ত হওয়ার আগেই এক্সপোনেনশিয়াল ফাংশন শূন্যে পৌঁছে যায়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি t টেন্ডস টু 0 হলে f টেন্ডস টু 0 হবে, সুতরাং তাপ ধারণ ক্ষমতার মান শূন্য হবে। একটা রিজনেবল ব্যাখ্যা আমরা পাইলাম, কিন্তু আইনস্টাইনের তত্ত্বকে আমরা সফল বলবো তখনই যদি পরীক্ষালব্ধ কার্ভের সাথে আইনস্টাইনের সমীকরণ থেকে প্রাপ্ত কার্ভ মিলে যায়। এখন মিলে না বলেই ব্যর্থতা, তাই আমরা এখন দেখব তাপ ধারণ ক্ষমতার ব্যাখ্যায় আইনস্টাইন তত্ত্বের ব্যর্থতা। তাপমাত্রার সাথে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার পরিবর্তন আইনস্টাইন মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও পরীক্ষালব্ধ ফলাফলের সাথে পুরোপুরি মেলে না। কিভাবে? আইনস্টাইন ফর্মুলায় প্রাপ্ত কার্ভের আকার পরীক্ষালব্ধ কার্ভের অনুরূপ হলেও মানের দিক দিয়ে বেশ দুর্বল, অর্থাৎ একই রকম হয় না। কার্ভের ধরন একই রকম, কিন্তু অনুরূপ কার্ভ পাওয়া যায় না। কিরকম? এটা হচ্ছে আইনস্টাইন কার্ভ, আর এটা হচ্ছে প্রকৃত কার্ভ। এই কালো বিন্দুগুলো পয়েন্টগুলো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মান। তাহলে এই এক্সপেরিমেন্টাল মানের মতোই কার্ভটা পাওয়া যাচ্ছে, কিন্তু মান অনেক নিচে, মান কম। তাহলে কি বলতে পারি? আইনস্টাইন তত্ত্ব কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতায় ব্যর্থ। এবার কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতায় ডিবাই তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আইনস্টাইন ফর্মুলার ব্যর্থতার মূলে রয়েছে তিনি সকল পরমাণু স্পন্দন কম্পাঙ্ক সমান ধরেছিলেন, যা সঠিক নয়। অর্থাৎ সকল পরমাণু একই কম্পাঙ্কে স্পন্দিত হতে পারে না, কোনোটার স্পন্দন কম্পাঙ্ক কম হবে, কোনোটার বেশি হবে, এটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে পরমাণুর সময় শূন্য কম্পাঙ্ক হতে সর্বোচ্চ কম্পাঙ্ক নিউ এম রেঞ্জের মধ্যে যে কোনো কম্পাঙ্কে কি হতে পারে? স্পন্দিত হতে পারে। ডিবাই পরমাণু সময়ের স্পন্দনকে সম্পূর্ণ স্থিতিস্থাপক বা ইলাস্টিক ধরেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে টরশনাল ওয়েভ, এটা হচ্ছে টু সাইডেড, এটা ট্রান্সভার্স, আমরা এই বরাবর ট্রান্সভার্স, আর এটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল, এটাও টরশনাল। তো আমরা এগুলা দেখলাম কারণ এই পরমাণুর যে তরঙ্গ সেটা এই কার্ভগুলোর সাথে মিলে যায়, তা আমাদের হিসাব নিকাশের সুবিধা হবে যদি আমরা ওটা আগেই দেখে রাখি। সুতরাং পরমাণু সময়ের স্পন্দনের ফলে দুই ধরনের কম্পাঙ্কের সৃষ্টি করে। একটি ট্রান্সভার্স ভাইব্রেশন যার বেগ সিটি ইকুয়াল টু রুট ওভার এন বাই রো, যেখানে এন হলো দৃঢ়তার গুণাঙ্ক, রিজিডিটি কোএফিসিয়েন্ট বলে, আর রো হলো ঘনত্ব। তাহলে একটা কি পাচ্ছি? ট্রান্সভার্স ভাইব্রেশন, যেটা এই উলম্ব বরাবর।
আরেকটা হচ্ছে কি লঙ্গিটিউডাল ভাইব্রেশন, যেটা এই বরাবর অনুভূমিক বরাবর, সেটা CL রুট অল ওভার K প্লাস 4/3 ইন্টু N বাই রো, যেখানে K হচ্ছে মডুলাস, বাল্ক মডুলাস। এই দুটি সমীকরণ আমরা পাইলাম। এই যে আবারও দেখছি আমরা, এটা ট্রান্সভার্স আর এটা হচ্ছে লঙ্গিটিউডাল। ভি আয়তনে এবং নিউ ও নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পরিসরে লঙ্গিটিউডাল ভাইব্রেশনের ক্ষেত্রে সম্ভাব্যতম কম্পন মোড হবে। কি পরিমাণ কম্পন মোড হবে আমরা দেখি। এই কম্পন মোডটা আগে ফিজিক্স থেকে আমাদের মুখস্থ করতে হবে। ফিজিক্স থেকে জানা যে 4 পাই নিউ স্কয়ার ডি নিউ ডিভাইডেড বাই CL কিউব ইন্টু ভি হবে। কখন? ভি আয়তনে এবং নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পরিসরে। কার? লঙ্গিটিউডাল ভাইব্রেশনের কম্পন মোড। আবার ভি আয়তনে এবং নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পরিসরে ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে সম্ভবত কম্পন মোড হবে 2 ইন্টু 4 পাই নিউ স্কয়ার ডি নিউ ডিভাইডেড বাই CT কিউব ইন্টু ভি। কারণ কি? এখানে আগে লঙ্গিটিউডালে এই মানটা ছিল আর একই রকম, আর ট্রান্সভার্সে এসে কি 2 হলো। কারণ কি? ট্রান্সভার্স যে হচ্ছে এই ভাইব্রেশন সেটা হচ্ছে 2 সাইডেড, অর্থাৎ দ্বিমুখী হওয়ার কারণে এখানে আমাকে 2 দ্বারা গুণ করে দিতে হলো, দিয়ে আবার এই মানটা আসলো। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা 2 সাইডেড কারণে এক্ষেত্রে দুটি তরঙ্গ পরস্পর সমকোণে পোলারিত থাকে। তাহলে একটি পরমাণু কম্পনের সাথে আমরা দেখছি যে 3টি কম্পন, দুটি হচ্ছে ট্রান্সভার্স এবং একটি লঙ্গিটিউডাল, 3টি কম্পন যুক্ত। সুতরাং মোট কম্পন মোট সংখ্যা হবে কি করতে পারি? ইন্টিগ্রেশন নিউ এম 0 সীমার মধ্যে আমরা 4m নিউ ইন্টু 1 প্লাস CL 3 কিউব প্লাস 2 ডিভাইড বাই CT কিউব নিউ স্কয়ার ডি নিউ। এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম ওই যে আগে লঙ্গিটিউডাল এবং ট্রান্সভার্সের যেটা পেলাম সেটাকে দুটাকে যোগ করলাম, দিয়ে মোট সংখ্যা হবে। সেই মোট সংখ্যা তখনই আমার মোট হবে যখন আমার এই পুরো সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের মোট কম্পনের মোট সংখ্যা পেলাম এটা। আবার প্রতিটি পরমাণু সাধারণত মাত্রা 3 এবং 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যায় Na সমান সংখ্যক পরমাণু থাকে। সুতরাং মোট কম্পনের মোট সংখ্যা হবে 3Na সংখ্যক কি হবে? কম্পন মোট সংখ্যা। অতএব আমরা লিখতে পারি এখানে পেলাম 3a আর ওখানে পেলাম এই মানটা, তাহলে এটাও মোট সংখ্যা, কম্পনের মোট সংখ্যা, এটাও কম্পনের মোট সংখ্যা, তাহলে দুটা অবশ্যই সমান হতে হবে। তাহলে 3Na ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, তাহলে 3Na 4mv ইন্টু 1 বাই CL কিউব প্লাস 2 বাই CT কিউব, এটাকে ইন্টিগ্রেশন নিউ এম ডিভাইড বাই নিউ এম 0 নিউ স্কয়ার ডি স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি লিখি এখানে সব কিছু ঠিক থাকবে, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে নিউ কিউব ডিভাইডেড বাই 3 মান হবে, আর সীমা হবে কি নিউ এম 0। এই মানটাকে যদি বসাই দিই এখানে তাহলে এটা পাবো, আর এখান থেকে 0 তো 0 হয়ে গেল, এখান থেকে আমরা পাবো এই পুরো জিনিসটাকে যদি আমরা হচ্ছে এখান থেকে 3 গেল, 3 9 হয়ে গেল 9Na, তাহলে 9Na ডিভাইডেড বাই 4 পাই ভি 1 বাই CL কিউব প্লাস 2 বাই CT কিউব, এটা সমান পাবো নিউ এম কিউব, এটা পাবো। তাহলে নিউ এম কিউব সমান এটা, জাস্ট সিম্পল সরলীকরণ করলেই আমরা এটা পেয়ে যাব। আবার প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী একটি সরল দৈর্ঘ্যের শক্তি হবে কি? প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী একটা শক্তি হবে কি? h নিউ ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ kt মাইনাস 1। এটা আমরা কিছুক্ষণ আগে আইনস্টাইন তত্ত্বেও আমরা এটা দেখলাম। সুতরাং 3Na সংখ্যক সরল স্পন্দকের শক্তি হবে কি? u ইকুয়াল টু 3Na ইন্টু h নিউ ডিভাইডেড বাই h নিউ e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। 3Na সমান কি? এই মানটা 3Na সমান এই মানটা, আর এটা তো আছেই, তাহলে এটা আমরা 3Na এর মানটা আমরা শুধু এখানে বসাই দিছি, আগে যে সমীকরণ আছে 3Na এর সেই মানটা এখানে বসাই দিলাম। তাহলে এই সমান আমরা লিখতে পারি 4 পাই ভি ইন্টু 1 বাই CL কিউব প্লাস 2 বাই CT কিউব ইন্টিগ্রেশন অফ নিউ এম 0 h নিউ কিউব, গুণ করে দিলে এটা গুণ, তাহলে h নিউ কিউব ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ kt মাইনাস 1 ডি নিউ। এই যে নিউ স্কয়ার আর এখানে নিউ কিউব আর এইচ আছে। তারপরে এটাকে যদি এবার আমরা দেখব, এটা তো 3Na মান এখানে বসে আমরা এটা পাইলাম। এবার আমরা দেখব এই মানটা সমান 9A ডিভাইডেড বাই আগের সমীকরণ থেকে আমরা পাই 4 পাই ভি ইন্টু 1 বাই CL কিউব প্লাস 2 বাই CT কিউব ইকুয়াল টু 9Na
ভিএম কিউব, এটা আমরা জানি। তাহলে এই পুরো মানের জায়গায় 9na ডিভাইডেড বাই ভিএম লেখা যায়, লিখে দিলে এই অংশটুক যা আছে তাই, আর এই অংশটুকের পরিবর্তে 9na ডিভাইডেড বাই নিউ এম, এটা আমাদের লেখা যায়। ধরি এইচ নিউ বাই কেটি সমান ওয়াই, এইচ নিউ এম বাই কেটি সমান থিটা এবং থিটা বাই টি সমান এক্স, এগুলো আমরা ধরলাম। অতএব আগের সমীকরণ হতে আগে যে সমীকরণটা আমরা করলাম সেখান থেকে আমরা পাই ইউ ইকুয়াল টু 9na বাই নিউ এম কিউব ইন্টিগ্রেশন অফ নিউ এম 0 এইচ নিউ কিউব ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ কেটি মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই ইউ ইকুয়াল টু 3RT ইন্টু 3t বাই থিটা কিউব ইন্টু নিউ এম ইন্টিগ্রেশন অফ নিউ এম 0 ওয়াই কিউব ডিওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এটা জাস্ট ওই আগের এই মানগুলো যদি আমরা এখানে বসে দিই তাহলে কেটে কুটে গিয়ে আবার এখানেই আসে, এটাই আসবে। তার মানে এটা কিছুই না, আমরা এটাকে ইন্টিগ্রেশন করার ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে আমরা এরকমভাবে সাজালাম। এই যে এই মানগুলো যে কেউ এখানে প্লেস করে এটা পাওয়া যাবে। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা আমরা জানি সিভি ইকুয়াল টু ডিইউ ডিভাইডেড ডিটি অ্যাট ভি। তাহলে আগের সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 9r ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টিগ্রেশন অফ এক্স 0 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এটা আমরা পাবো। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সিভি ইকুয়াল টু 3r ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টিগ্রেশন অফ এক্স 0 ওয়াই কিউব ডিওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার y minus 1 minus 3x divided by e to the power x minus 1। তাহলে ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশনের ফাইনাল ফর্মটা আমাদের এটা পেলাম। এই সমীকরণটি ধাতব কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সংক্রান্ত ডিবাই সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি তাপ ধারণ সংক্রান্ত ডিবাই সমীকরণ। এখন যখন টি খুব বড় হয় এক্স ও ওয়াই খুবই ছোট হয় সেক্ষেত্রে সিভি ইকুয়াল টু 3r লেখা যায়। তার মানে কি টি বড় মানে কি উচ্চ তাপমাত্রায় সিভি পাচ্ছি 3r মানে কি 25 জুল পার কেলভিন, অর্থাৎ একেবারে ডুলং পেটির সূত্রে প্রাপ্ত ফলাফলের সমান। আবার টি খুব ছোট হলে এক্স ও ওয়াই উভয়ই খুব বড় হয়, সেক্ষেত্রে 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 উপেক্ষা করা যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সিভি ইকুয়াল টু 3r ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি 0 ওয়াই কিউব ডিওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এটার মান বসিয়ে এটার মান আমরা পাই টু দি পাওয়ার 4 বাই 15, এই মানটা আমরা বসিয়ে যেটা পাই সেটা বসিয়ে সিভি ইকুয়াল টু 3r, এখানকার মানটা বসিয়ে আমরা পাই সিভি ইকুয়াল টু 3r ইন্টু 12 পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15 ইন্টু টি বাই থিটা হোল কিউব ইকুয়াল টু 77.94 ইন্টু 3r ইন্টু টি বাই থিটা কিউব। এটাকে এই ধ্রুবকগুলোকে এ বসালে এ টি কিউব হয়, এটা সিভি ইকুয়াল টু এ টি কিউব, এটা ডিভাইয়ের হচ্ছে টি কিউব সূত্র নামে পরিচিত। ডিবাই সমীকরণ পরীক্ষামূলক ফলাফলে একেবারেই অনুরূপ। ডিবাই ফর্মুলা স্পষ্টভাবে, অর্থাৎ আগে যে ফর্মুলাটা নিম্ন তাপমাত্রায় পেলাম সেটাকে যদি আমরা কাট করি তাহলে একেবারে পরীক্ষালব্ধ ফলাফলের একেবারে অনুরূপ হয়ে যায়। এই অনুরূপ হওয়ার অর্থ যে পরীক্ষালব্ধ মানের সাথে ডিবাই তত্ত্ব একেবারেই মিলে যাচ্ছে। এখানে এই ডিবাই তত্ত্বের সফলতা। আর ডিবাই ফর্মুলা স্পষ্টভাবে প্রমাণ করে দেয় কঠিন পদার্থের তাপীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হলে অবশ্যই শক্তির কোয়ান্টিজেশন বিবেচনায় নিতে হবে, অর্থাৎ শক্তি শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়। এই যে এই সবুজটা হচ্ছে কি ডিবাই আর কালোগুলো কি পরীক্ষালব্ধ, তার মানে পরীক্ষালব্ধের সাথে ডিবাইটা মিলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আসো ভালো থেকো সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।